আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং একই সাথে রয়েছে মিনিস্টার সুসানা। মাত্র 5 দিনের মধ্যে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ঘাতক সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। বিচার দ্রুত করতে এই আদালতের অবকাশকালীন ছুটিও বাতিল করা হয়েছে। বিকেলে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নেন। এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, 1 জুন অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। জেএম মাহমুদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। গত 19 মে মঙ্গলবার রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটে প্রতিবেশীর বাসা থেকে রামিসার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় হত্যাকারীর দ্রুত শাস্তি দাবিতে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। শনিবার রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পান তদন্তকারী কর্মকর্তা। তাতেও ঘাতক সুহেল জড়িত থাকার প্রমাণ মিলে। ধর্ষণের প্রমাণ লুকাতে দেহ থেকে মাথা ও হাত আলাদা করে ঘাতক। দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এতে প্রধান অভিযুক্ত করা হয় সুহেলকে এবং সহযোগী হিসেবে স্ত্রী স্বপ্না আক্তারের নাম আসে। আসামি দুজনকেই আদালতে তোলা হয়। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি প্রত্যাশা করেন বিচার দ্রুত শেষ হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নির্দেশ দিয়েছেন যে অতি তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য। এ মামলায় আদালতে আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সব মহলের। এআর বাদল, আরটিভি, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে। 5 থেকে 7 দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘৃণ্য অপরাধীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনলাইন ও অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য নতুন আইন হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী অধিবেশন সংসদে তোলা হবে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত আনা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সব কিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের 22 ফাঁড়ি 0 পয়েন্টের 42 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তুমরু 0 পয়েন্টের 42 নম্বর পিলার সংলগ্ন এলাকায় ওই 3 জন কলাবাগানে কাজ করতে যান। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন হঠাৎ বিস্ফোরিত হলে এতে অক্কমং তংচঙ্গা ঘটনাস্থলে নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা আরও 2 জনও বিস্ফোরণের শিকার হয়ে নিহত হন। টেকসই জ্বালানি নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। জাতীয় সংসদে সৌরশক্তির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির অধীনে সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনে কাজ করছে সরকারের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ।
বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ে জাতীয় সংসদে পরিবেশ বান্ধব অনগ্রিড রুফটপ সোলার সিস্টেম ব্যবহারের উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে রবিবার সংসদ সচিবালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদে অনগ্রিড রুফটপ সোলার সিস্টেমের উদ্বোধন করলেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথ এগিয়ে নিতে সহায়ক হবে। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়। বাংলাদেশ আর জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে চেষ্টা করছে। আমাদের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন বাড়ছে, বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সৌরশক্তি সেই সম্ভাবনার সবচেয়ে উজ্জ্বল দিক। আমাদের অসংখ্য ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল নবায়নযোগ্য জ্বালানির বিশাল সম্ভাবনার ধারণ করে আছে। জ্বালানি খাতে বাংলাদেশ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। সৌরশক্তি এখন কেবল পরিবেশ বান্ধব নয়, অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিদ্যুৎ খাতে স্বাবলম্বী হতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যা থেকে 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। বলেন, ধীরে ধীরে জেলা উপজেলা পর্যায়ের সকল সরকারি ভবনেও সোলার প্যানেল বসানো হবে। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল শেষ পর্যন্ত যুক্ত হবে বলেও আশাবাদ সরকার দলীয় চিফ হুইপের। এছাড়া সংসদ ভবনের শৃঙ্খলা রক্ষায় দর্শনার্থীর সংখ্যা সীমিত করার কথাও জানান নুরুল ইসলাম মনি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সোলার প্যানেল সরকারি তরফ থেকে করানো হবে। প্রথম পর্যায়ে পার্লামেন্টারি ন্যাম ভবন আছে, পার্লামেন্টে একটা জায়গা আছে আমাদের, সেখানে সোলার সিস্টেম বসাতে পারি। তাতে আমরা 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ আমরা নিজের উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। এই বিদ্যুৎ ব্যবস্থাপনাটা এমনভাবে করতে চাই যেটা উৎপাদনের কাজে লাগে এবং যাতে পিলফারেজ না হয় এবং মাঝখানে সিস্টেম লসটা বেশি না হয়, সেই কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী করতে যাচ্ছে। সরকারকে দ্বিচারিতা পরিহারের আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা। সংস্কারের পাশাপাশি অপচয় ও অর্থ পাচার ঠেকাতে না পারলে জনকল্যাণমুখী বাজেট করার প্রতিশ্রুতি তুলে নেয়ার আহ্বানও জানান তারা। রাজধানীর পুরানো পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন জামাত নেতারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, এনবিআরে পদে পদে দুর্নীতি হচ্ছে। প্রতি বছর বাজেটের আকার বড় হলেও তা জনগণের কাজে লাগেনি। গতানুগতিক ধারা থেকে বের হয়ে সরকারি ও বিরোধী দল মিলে সুন্দর বাজেট প্রণয়নে অবদান রাখতে চায় জামায়াত। আগামী বাজেটকে একটু অন্তর্নিহিতভাবে কি করে জাতির অর্থনীতিকে দাঁড় করানো যায়, আমরা সেই ভূমিকা ইনশাল্লাহ রাখবো। ফলে রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে কার্যকর করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে। সারা দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে 16 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1434 জন শিশু। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ঈদযাত্রার শুরুতেই হোঁচট খেল রেল মন্ত্রণালয়। শিডিউল বিপর্যয়ের মধ্য দিয়ে রবিবারে ঈদযাত্রা শুরু হলো যাত্রীদের। সড়ক পরিবহন ও রেলমন্ত্রী জানান, রেল লাইনে খড়ের কারণে 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার। এদিকে ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়।
স্বপ্ন যাবে বাড়ি, তাই তো ছুটছে মানুষ। রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়। তবে সেই স্বপ্ন কিছুটা মলিন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষায় থেকে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়া ছোট্ট শিশু আদ্রিতাদের জন্য। রবিবার সকালে সিলেটগামী পারাবত, চিলাহাটের নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ে পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমি তো আইসি মনে করছি যে 8:30 ট্রেন ছাড়বে, আমি আধা ঘন্টা আগে আসছি, এসে দেখি যে এই অবস্থা, যে 10:50 ছাড়বে, ওখানে নোটিশ দেখলাম। আমরা তো 2 ঘন্টা যাবত বসেই আছি, এতটা ভোগান্তি। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, রেল লাইনে খড় থাকায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল, সেটাও একটা অনাকাঙ্ক্ষিতভাবে ট্রেন লাইনের উপর প্রচুর খড়, ওটাকে বলা হয় ধানের অবশিষ্ট অংশ আর কি, খড় আমাদের এলাকায় যেটা বলে, সেটা নেড়ে দেয় আর কি, শুকানোর জন্য দিয়ে দেয়, তাতে স্লিপ করেছে হুইল। ওই কারণে একটু দুটা ট্রেন সম্ভবত ডিলে হয়েছে, 2টি বা 3টি। একটা মনে হয় 20 মিনিট, একটা 1 ঘন্টা, আরেকটা মনে হয় 2 ঘন্টা হয়ে যাবে। এছাড়া বাকিটা ঠিক আছে। এদিকে ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতেও বেড়েছে যাত্রীদের চাপ। টিকিট নাই বলে বাড়তি ভাড়া আদায় নিয়ে রয়েছে বাস কাউন্টার ও যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। যেটা বিআর ট্রেন নির্ধারিত ভাড়া, ওইটাই আমাদের ভাড়া, আমাদের বাড়তি ভাড়া কখনোই না হয়। এখন টিকিট পাচ্ছি না, তারা বলছে টিকিট নেই। ওদের কাছে টিকিট ঠিকই আছে, কিন্তু ওরা বেশি টাকা নিয়ে তারপরে নেবে। ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে 31শে মে পর্যন্ত টানা 7 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদুল আজহা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। এদিকে ঈদ ঘিরে বিভিন্ন সড়ক মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষ ও গণপরিবহনের পাশাপাশি রয়েছে পশুবাহী গাড়ির চাপ। তবে যানবাহনের সারি থাকলেও কোথাও যানজট নেই, এতে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। যমুনা সেতু মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। দূরপাল্লার যানবাহনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও খোলা ট্রাকে কম ভাড়ায় গন্তব্য যাচ্ছেন যাত্রীরা। এদিকে গেল 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 32,659টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,96,70,000 টাকা। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা তো বাড়ি যাচ্ছি খুব আনন্দ উৎসবের মাধ্যমে, যানজট নেই বললেই চলে। আমার থেকে ভাড়া চাইলো আপনার হচ্ছে 850 টাকা, কিন্তু আপনার রেগুলার ভাড়া ছিল 550 থেকে 600 টাকা। ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়া টাঙ্গাইলের বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 কলেজ শিক্ষার্থী, নোয়াখালী সেনবাগে ট্রাক চাপা এক শিশু এবং ঝালকাঠির নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মাদারীপুর থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসছিল একটি অ্যাম্বুলেন্স। সকাল 10:30টার দিকে ফরিদপুর ঢাকা মহাসড়কের নগরকান্দা শঙ্করপাশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। আইসা দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স, 4 জন যাত্রী ছিল আর ড্রাইভার সহ 5 জন, 5 জনই মারা গেছে জায়গায়, আর বিআরটিসি গাড়ির সাথে লাগছে। ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্সের চালক সহ একই পরিবারের 4 জন। নিহতরা হলেন মাদারীপুর জেলার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিআরটিসি বাসের সংঘর্ষে মানে আমাদের যা পরিবারের যা ছিল তারা পরিবারের 4 জনই মারা গেছে। সমস্ত মৎস্যপুর ইউনিয়নের মানে এমন একটা শোক পাওয়া হয়েছে যা কোনোদিন কেউ কল্পনা করে নাই। এদিকে টাঙ্গাইলের বাসাইলের বাংলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 3 শিক্ষার্থী। দুপুরে টাঙ্গাইল বাসাইল সড়কের বাংলা কালীঘর এলাকায় বেপরোয়া গতির একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে নোয়াখালীর সেনবাগে নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাটে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের চাপায় মাহিদ হোসেন সাকিব নামে 8 বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝালকাঠির নলছিটিতেও মিলছে মৃত্যুর খবর। উপজেলার মানপাশা খেজুরতলা সড়কের কালীবাড়ি এলাকায় অতিরিক্ত গতির কারণে 3 চাকার একটি ট্রলি উল্টে নিচে চাপা পড়ে নিহত হয়েছেন হানিফ মাঝি নামে এক চালক। লিওন আজাদ, আরটিভি।
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী, দিয়াবাড়ি সহ পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার গরুর দাম সহনীয় হওয়ায় তাদের পছন্দের গরু কিনতে পারছেন। আর ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিন ধরে তারা হাটে আসলেও গরু বেচাকেনা নেই বললেই চলে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, কোরবানির চাহিদা পূরণে পর্যাপ্ত পশু রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মিশুক হাওলাদার। ঈদের বাকি আর মাত্র 3 দিন, তাই ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর গাবতলী, আফতাবনগর, দিয়াবাড়ি সহ পশুর হাটগুলো। এসব হাটে বেচা বিক্রি যেমন আগের তুলনায় কিছুটা বাড়ছে, তেমনি ক্রেতারাও আসতে শুরু করেছে। এবারের ঈদে পশুর দাম কিছুটা সহনীয় বলে জানান ক্রেতারা। তারপরও কয়েকদিন ধরে একটিও গরু বিক্রি করতে না পেরে হতাশা প্রকাশ করেন অনেক বিক্রেতা। একটা গরু ধরেন 6 লাখ 6.5 লাখ করে দাম চাচ্ছি, ওনারা 3 লাখ 3.5 লাখ করে দাম করছে। সামনে এখন ধরেন সামনে 3টে দিন আছে, এখন এই 3টে দিনে কি হবে না হবে এটা বলা যাচ্ছে না। বাজারে গরুর আমদানিও ভালো আছে, ভালো ভালো গরু আছে, দামও মোটামুটি সহনশীল আমি মনে করতেছি। গাবতলী গরুর হাট পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে র্যাবের নিরাপত্তা চৌকি ও টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, দেশের কৃষক ও খামারিরা যে পরিমাণ পশু উৎপাদন ও লালন পালন করছেন তা দেশের কোরবানির চাহিদা পূরণে যথেষ্ট। আমরা নিশ্চিত আমরা বলতে পারি যে আমাদের কোরবানি করার মতো এনাফ গরু আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। সৌদি আরবে আজ 7 জিলহজ। আগামীকাল মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। সেই লক্ষ্যে সারা বিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন। বাংলাদেশ থেকেও এবারে হজ পালন করছেন ৭৯,০০০-এর বেশি ধর্মপ্রাণ মুসলমান। তবে তীব্র গরমে হাজিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সৌদি ও বাংলাদেশ হজ কর্তৃপক্ষ। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। রোববার মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন হাজিরা। কেউ করছেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ, আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে। আজ রাতেই হাজিরা ছুটবেন মক্কার অদূরে মিনা প্রান্তরে। সোমবার দিনভর তাঁবুতে অবস্থান করবেন তারা। এরপর দিন যাবেন আরাফাতের ময়দানে। সেখানে মসজিদে নামিরায় দেওয়া হবে হজের খুতবা। এটি হজের মূল আনুষ্ঠানিকতা। দিনভর আরাফাতের ময়দানে অবস্থান শেষে হাজিরা যাবেন মুজদালিফায়। এরপর রাত কাটিয়ে মিনায় আরও কিছু আনুষ্ঠানিকতা সেরে বাইতুল্লাহ তাওয়াফের মাধ্যমে সম্পন্ন করবেন হজের সব কার্যক্রম। এবারে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৯,১৬৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে ইন্তেকাল করেছেন ২৭ জন। এদিকে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও হজের সময় প্রচণ্ড তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। তাপমাত্রা বাড়ছে মিনা ও মুজদালিফায়। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, মিনা ও মুজদালিফা উভয় স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দুপুরের দিকে তা ছাড়িয়ে যেতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াস। এজন্য হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। সামিউল শিহাব, RTV। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে সক্রিয় চাঁদাবাজ মলম পার্টি, জাল টাকার কারবারি সহ বিভিন্ন প্রতারক চক্র। তাদের দমন ও নগরবাসী নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গরুরহাট, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখে ব্যবস্থা নিতে হবে। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। পবিত্র ঈদুল আজহায় প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। নিরাপদ যাত্রা, ফাঁকা রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ, র্যাব সহ কঠোর নজরদারি করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে চুরি ও ডাকাতি রোধে বিশেষ নৈশ টহলের পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে অতিরিক্ত সিসি ক্যামেরা ও চেকপোস্ট।
কুরবানির ঈদে জাল টাকার ব্যবহার, মলম ও অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারীদের দমনে তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। একটা অসৎ উদ্দেশ্য সম্পন্ন গোষ্ঠী বা কিছু ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে নানা উপায়ে অর্থ হাতিয়ে নেন। সেটা কোথাও কোথাও অতিরিক্ত ভাড়ার নামে, কোথাও কোথাও চাঁদার নামে, কোথাও কোথাও তাকে প্রক্রিয়াগতভাবে হয়রানির নামে। এগুলোই আসলে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। একাকিতে এক এক ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু বাস্তবতা আছে। বিশেষ করে এবারে ঈদুল আজহার ক্ষেত্রে আমরা দেখি যে কোরবানির যে পশুর হাট কেন্দ্রিক যে অস্থিরতা কিংবা চাঁদাবাজির যে প্রসঙ্গ, সেটা একটা বড় বিষয়। এবং এই কোরবানির পশু যারা গ্রাম থেকে ঢাকায় নিয়ে আসেন বা বড় শহরগুলোতে নিয়ে আসেন, চাঁদাবাজরা সেই পয়েন্টগুলো নির্ধারণ করে রাখেন। কোরবানির পশু নিয়ে ঢাকার শহরে আসেন, তাদেরকে জাল টাকা গছিয়ে দেওয়া অনেকটা সহজ। ডিএমপি বলছে কুরবানির হাট থেকে শুরু করে ঈদ যাত্রার সব জায়গায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বাড়ির দিকে রওনা করবে বাসাবাড়ি ছেড়ে, তাদের প্রতি আমাদের একটু পরামর্শ থাকবে যে প্রায় ম্যাক্সিমাম এলাকায় কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছে। তো সিসি ক্যামেরাগুলি ঠিক আছে কিনা তারা যেন সেটি একটু চেক দেয়। বাসা বাড়ি জিনিসপত্রগুলি ঠিকমতো হেফাজতে আছে কিনা, ঠিকমতো তালাবদ্ধ আছে কিনা, সেটাও তারা একটু নজর দেবেন। আর ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম প্রতিরোধের জন্য আমাদের পোশাকি এবং সাদা পোশাকের পুলিশ অ্যাক্টিভ থাকবে। অতিরিক্ত টহলের ব্যবস্থা করবো আমরা। বেশি টাকা লেনদেনের ক্ষেত্রে আমরা মানি স্কটের ব্যবস্থা রাখবো। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলেও নাগরিকদের নিজেদের নিরাপত্তায় অবহেলা না করার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দেশের গভীর ও অগভীর সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানে 26টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জাতীয় স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে। সচিবালয়ে সাংবাদিকেরা একথা বলেন। দীর্ঘদিন আমদানি নির্ভর জ্বালানির দিকে ঝুঁকে থাকায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ও অর্থনীতিতে চাপ পড়েছে বলে জানান জ্বালানি মন্ত্রী। আন্তর্জাতিকভাবে উত্তোলনের যেসব কন্ট্রাক্ট আছে সেগুলোকে বিশ্লেষণ করেই আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা এই কন্ট্রাক্টগুলো করব। আশা করি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আমাদের দেশের জ্বালানির একটা এনার্জি সিকিউরিটি যেটা করা লাগে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এখন আমরা আগের থেকে অনেক বেটার অফ আছি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু সহ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে 60,000 কোটি টাকার বিশাল পুনঃ অর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্যাকেজের মধ্যে পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় দেওয়া হবে 41,000 কোটি টাকা। বাকি 19,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। পুনঃ অর্থায়ন তহবিলের মধ্যে রয়েছে বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য 20,000 কোটি টাকা এবং CMSME খাতে থাকছে 5,000 কোটি টাকা। কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে 3,000 কোটি টাকা। এর মাধ্যমে 25 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে সংস্থাটি। এবারে খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপে ভালো করার লক্ষ্য নিয়ে রাতে প্রথম ভাগে দেশ ছাড়বে বাংলাদেশ। দুপুরের সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অন্তত 3টি ম্যাচ জয়ের আশা ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ব আসরে যাওয়ার আগে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। সময়টা খুব একটা অনুকূলে নেই বাংলাদেশ নারী দলের। সর্বশেষ 3টি দ্বিপক্ষীয় সিরিজে কোনো জয়ই নেই তাদের। এরপরও হতাশা নয়, আত্মবিশ্বাস নিয়ে রোববার রাতে প্রথম ভাগে দেশ ছাড়বেন টাইগার্সরা। বাকিরা যাবেন মঙ্গলবার সকালে।
বিশ্বকাপে মেয়েরা পড়েছেন শক্তিশালী গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। জ্যোতির বিশ্বাস অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখান থেকেও ভালো করা সম্ভব। টিমের যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেক্টিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে। আগামী 14 জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় নিয়ে শুরুটা ভালো করার লক্ষ্য তার। বিশ্বকাপে যাওয়ার আগে 30 মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগার্সরা। এরপর ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও পাচ্ছে দুটি প্রস্তুতি ম্যাচ। তাতে মিলছে বাড়তি আত্মবিশ্বাসও। সামনে যে আরও 4টা ট্রাইনেশন সিরিজ 4টা ম্যাচ খেলবো আমরা, সো আমাদের জন্য এর থেকে বড় আইডিয়াল কোনো প্রিপারেশন হতে পারে না। প্লাস হচ্ছে আইসিসি থেকে আমাদের 2টা প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমাদের কাছে যেটা মনে হয় যে আমরা গুড এনাফ ওয়েতে যেই আসলে মেন ম্যাচ খেলতে যাব। টি20 বিশ্বকাপে বাংলাদেশের অতীতের রেকর্ড অবশ্য খুব একটা সুখকর নয়। 25 ম্যাচে জয় এসেছে 3টিতে। এবার সেই রেকর্ড কিছুটা হলেও বদলাতে মরিয়া টাইগার্সরা। রাফি আমিন, RTV, ঢাকা। ডি বক্স লিমিটেডের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন ও স্পোর্টস ওয়ার্ল্ডের পৃষ্ঠপোষকতায় 22 ও 23 মে 2026 তারিখে ডি বক্স ইনডোর মাঠে হয়ে গেল জিয়া ওপেন ইপি ফেন্সিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ঢাকা ও ঢাকার বাইরের 7টি ক্লাবের প্রায় 50 জন ফেন্সার অংশগ্রহণ করেন। 2 দিনব্যাপী প্রতিযোগিতা শেষে 23 মে 2026 তারিখ বিকাল 5টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুনিয়া এম বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টস ওয়ার্ল্ডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন ইকরাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও প্রাইজ মানি বিতরণ করা হয়। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।